ক্লাস 11 পরীক্ষা একেবারে ক্লোজ জায়গায়। তোমরা সবাই একদম পরীক্ষা প্রস্তুতির জন্য নিজেদেরকে রেডি করছো, তোমরা প্রিপেয়ার করছো লেসেন্সগুলো। আজকের বা আজ যে ক্লাসটা তোমাদের জন্য করব, এটা তোমাদের এমসিকিউ প্রিপারেশন। তোমরা এটা দেখছো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অমরনাথ রিটেন বাই সিস্টার নিবেদিতা, ওয়ান লাইনার পাঞ্চ। অর্থাৎ আমি তোমাদেরকে একটা একটা করে সেন্টেন্স উল্লেখ করে দেব, প্যারাগ্রাফ অনুযায়ী উল্লেখ করে দেব, আর প্রত্যেকটা লাইন তোমরা যদি একবার তোমাদের টেক্সটে উল্লেখ করে নাও, টেক্সটে আন্ডারলাইন করে নাও এবং তোমাদের খাতায় তুলে নাও, একটা এমসিকিউ এর বাইরে থাকবে না। যেহেতু 11 কোয়েশ্চেন তোমাদের স্কুলে করবে, বিভিন্ন স্কুলে বিভিন্ন কোয়েশ্চেন হবে, এটা তোমাদের মনে প্রশ্ন, সাজেশন কিভাবে কাজ করবে। আমার সাজেশন প্রয়োজন নেই। আজ অমরনাথ টেক্সটার উপরে এমনভাবে ক্লাসটা করব যেখান থেকে যে কোনো ধরনের এমসিকিউ আসুক আমি সেখানে অ্যাটেম্প্ট করব, আমার আনসার রাইট হবে। এই আশাটা রেখে যে তোমরা এই পুরো ক্লাসটা সম্পূর্ণভাবে দেখবে, ওয়ান লাইনার পাঞ্চ, অর্থাৎ ওয়ান বা লাইন বাই লাইন তোমরা ভালোভাবে ফলো করবে। এবং তোমাদের আমি গ্যারেন্টি সহকারে বলছি, এই ক্লাসটা করার পরে একটা এমসিকিউ কোয়েশ্চেন অমরনাথ থেকে, একটা এমসিকিউ কোয়েশ্চেন তোমাদের বাদ যাবে না, তোমরা একটা কোয়েশ্চেনও আটকাবে না। সুতরাং একদম ক্লাসটার প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো, দেখো আমি তোমাদের জন্য কি করতে পারি। So welcome to English Edition channel, and today's video is on the one-liner punch from Amarnath written by Sister Nivedita. প্রথমত অমরনাথ যে টেক্সটটা, এই টেক্সটটা থেকে যেগুলো ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন হয়, যে ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন থেকে আমরা এমসিকিউ পেতে পারি, আমি সে ধরনের কিছু সেন্টেন্স তৈরি করেছি। ভালোভাবে লক্ষ্য করো, আমি বলেছি অ্যাবাউট দ্য রাইটিং, মানে এই যে অমরনাথ, এই অমরনাথ সম্পর্কে কিছু কথা আমাদেরকে জানতে হবে। ফার্স্ট, এর অরিজিনাল টাইটেল কি? অরিজিনাল টাইটেল অমরনাথ। সোর্স, কোথা থেকে নিয়েছে? তোমরা ফলো করেছো, তোমরা আমাদের অমরনাথ টেক্সটটা পড়েছো, তোমরা জানো কোথা থেকে নেওয়া হয়েছে। চ্যাপ্টার 8, এই যে চ্যাপ্টার 8 কথাটা খুব ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 8 অফ দ্য মাস্টার অ্যাজ আই স হিম রিটেন বাই সিস্টার নিবেদিতা। এটা মনে রাখতে হবে। আমি যতগুলো পয়েন্ট বলবো, যতগুলো পাঁচ লাইন বলবো, প্রত্যেকটা লাইন তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। যদি ক্লাসটা সত্যিই ভালো লাগে তাহলে ক্লাস শেষের পরে একটা লাইক দেবে, কমেন্ট করতে পারো কেমন লাগলো, অবশ্যই শেয়ার করবে ভিডিওগুলো, সেটা আমাদের জন্য। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে। এমসিকিউ ক্লাস, যেটা তোমাদের সেমিস্টার 1-এ অমরনাথ থেকে যাই কোশ্চেন থাকুক না কেন, এই ভিডিওটা তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছে যে তোমরা শিওরলি সেখানে কোশ্চেন পাবেই পাবে। দুটো অলরেডি বলেছি, 3 নাম্বার চলে যায় ডেট অফ পাবলিকেশন। দেখো, ডেট অফ পাবলিকেশন সিরিয়ালি পাবলিশড in April 1906 in প্রবুদ্ধ ভারত। প্রবুদ্ধ ভারতে পাবলিশড হতো সিরিয়ালি 1906-এ, এবং পরে ম্যাগাজিন অ্যান্ড সাইমালটেনিয়াসলি পাবলিশড অ্যাজ এ বুক ইন 1910 ফ্রম ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড। ইন্ডিয়া এবং ইংল্যান্ড থেকে 1910-এ সাইমালটেনিয়াসলি ম্যাগাজিনে পাবলিশড হয়েছিল, মানে একদিকে ম্যাগাজিন একদিকে বইয়ে পাবলিশড হয়েছে 1910-এ। আমার খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে প্রবুদ্ধ ভারতে ফার্স্ট পাবলিশড হয়েছিল 1906। এই দুটো জিনিস খুব ভালোভাবে মনে রাখবে। এই দুটো জিনিস 1906 1906 আর প্রবুদ্ধ ভারতে ফার্স্ট পাবলিশড হয়েছিল। এরপরের কথা হচ্ছে টাইপ অফ রাইটিং। আমাকে একজন কমেন্ট করেছিল, আমার এক স্টুডেন্ট, সে কমেন্ট করে লিখেছিল, আপনি বলুন যে এটা কি ধরনের একটা টেক্সট। আমি কি এটাকে অটোবায়োগ্রাফি বলবো? আমি এটাকে কিছুটা অটোবায়োগ্রাফি বলতে পারবো না, কারণ দ্য মাস্টার অ্যাজ আই স হিম
মূলত এটা স্বামী বিবেকানন্দের সম্পর্কে তিনি লিখছেন। তিনি নিজের ফিলিংস হয়তো ঢুকিয়েছেন, কিন্তু স্বামী বিবেকানন্দ সম্পর্কে লিখেছেন, যার জন্য আমি বলবো দিস ইজ এ কাইন্ড অফ বায়োগ্রাফি। এটি ফলো করবে যে আমি বলবো দিস ইজ এ কাইন্ড অফ বায়োগ্রাফি, কিন্তু তারপরে আমি পয়েন্টে ব্র্যাকেটে লিখে দেখো ডিফারেন্ট ফ্রম আদার বায়োগ্রাফিজ অফ স্বামী, স্বামীর অন্যান্য বায়োগ্রাফি থেকে একটু আলাদা। পরেরটাই যাই, বিবেকানন্দ অ্যাজ ইট ইজ বেসড অন দ্য কনফ্লিক্টিং নেচার অফ দ্য গুরু ডিসাইপল রিলেশনশিপ। যাই হোক, এটা ভুল করে এই সেন্টেন্সটা কন্টিনিউয়েশন এটাতে হবে। আমার এটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে বায়োগ্রাফি রাইটিং। দিস ইজ এ বায়োগ্রাফি, এ ডিফারেন্ট কাইন্ড অফ বায়োগ্রাফি উই মে সে। এটা আলাদা ধরনের এক ধরনের বায়োগ্রাফি না। এবার বলবো স্টাইল অফ রাইটিং, রাইটিং এর স্টাইলটা কেমন, না এটা ফার্স্ট পারসন ন্যারেটিভ। এটা খুব গুরুত্বপূর্ণ যে এটা ফার্স্ট পারসন ন্যারেটিভ হিসাবে ব্যবহার করা হয়েছে। ফার্স্ট পারসন ন্যারেটিভ মানে যিনি বক্তা, যিনি লেখক বা লেখিকা, তিনি নিজেই বর্ণনা করছেন। সি ইজ দ্য ফার্স্ট পারসন ন্যারেটিভ, ফার্স্ট পারসন। ওকে ওকে, যতগুলো বলছি, আমি আবার বলছি, যতগুলো বলছি ততগুলো ফলো করো। যতগুলো সেন্টেন্স বলে যাচ্ছি ততগুলো সেন্টেন্স ফলো করো। একটা এমসিকিউ বাদ যাবে না। আমি এখনো টেক্সটে ঢুকিনি, ওয়ান লাইনার পাঞ্চের জাস্ট ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স গুলো বলে যাচ্ছি। আবার একটা জায়গা বলেছে দেখো কনটেক্সট হিসাবে, যে ইন 1898 1898 স্বামী along with sister Nivedita and other European disciples visited Himalayas about 5 years before his death। তার মৃত্যুর 5 বছর আগে 1898 স্বামী এবং তার সিস্টার নিবেদিতা তারা কাশ্মীর ভ্রমণ করতে গিয়েছিলেন। কাশ্মীর ভ্রমণ করতে গিয়ে at that time some 2 or 3,000 pilgrims were going to অমরনাথ। 2 থেকে 3,000 তীর্থযাত্রী তারা যাচ্ছিলেন, অমরনাথ যাচ্ছিলেন, অমরনাথ দর্শনে যাচ্ছিলেন। and Swamiji decided to go with that squad। ইম্পর্টেন্ট কোন জায়গাটা, ইম্পর্টেন্ট হচ্ছে 1898 1898 1898 তিনি কাশ্মীর ট্রাভেলিং এ গিয়েছিলেন, এবং কাশ্মীর ট্রাভেলিং এ যাওয়ার সময় ইউরোপিয়ান ডিসাইপল এবং স্বামী সিস্টার নিবেদিতাকে নিয়ে গিয়েছিলেন। সেই সময় তিনি অমরনাথ দর্শন করতে গিয়েছিলেন। এগুলো হচ্ছে আমার ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। এই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স গুলো যাওয়ার পরে আমি টেক্সট ফলো করব। একদম দেখো 1 by 1 প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ দেখিয়ে দেব। শেষে ক্লাসটা শেষ করার পরে তুমি নিজেই বলবে হ্যাঁ এর বাইরে ইম্পসিবল। যাই হোক, দেখা যাক। এই যে বলছে যে ফার্স্ট কোয়েশ্চেন, মানে যে সেন্টেন্সটা আমি তুলেছি দেখো, যে স্বামীজি announced his decision to visit Amarnath in the course of an open air meal in Mughal Gardens at Achabal। আছাবলের নামটা ইম্পর্টেন্ট, মুঘল গার্ডেনের নাম ইম্পর্টেন্ট। এমসিকিউ এটার উপরে আসতে পারে যে স্বামীজি তার ডিসিশনটা অ্যানাউন্স করেছিলেন অমরনাথে যাওয়ার ব্যাপারে কোন সময়ে, না যখন তিনি ওপেন এয়ার মিল করছিলেন। 3টে জায়গা আমি তোমাদেরকে নোট করতে বলবো, 3টে জায়গা। একটা হচ্ছে ওপেন এয়ার মিল, যখন ওপেন এয়ার মিল করছিলেন মুঘল গার্ডেনে, এবং মুঘল গার্ডেনটা কোথায় অবস্থিত, আছাবলে। 3টে ইম্পর্টেন্ট জায়গা মনে রাখতে হবে। নেক্সট ফার্স্ট প্যারাগ্রাফ থেকে যে সেন্টেন্সটা তুলেছি যে হিজ ডটার, দেখো এক জায়গায় বলেছে যে টেক হিজ ডটার উইথ হিম। দেখো বলেছে না টেক হিজ ডটার উইথ হিম, তার মেয়েকে তার সঙ্গে নেবে। এখন প্রশ্ন আসতেই পারে হিজ ডটার বলতে কাকে বোঝানো হয়েছে। এখন হিজ ডটার বলতে হিজ ডটার রেফার্স টু সিস্টার নিবেদিতা, তাই না? দিস ইজ অ্যানাদার লাইন। যে ডটার বলতে কাকে বোঝানো হয়েছে, সিস্টার নিবেদিতাকে, ভগিনী নিবেদিতা। এলিজাবেথ মার্গারেট নোবেল, আরেকটা জিনিস বলা হয়নি, এলিজাবেথ মার্গারেট নোবেল, সিস্টার নিবেদিতার আরেক নাম এলিজাবেথ মার্গারেট নোবেল। এটা ইম্পর্টেন্ট। আর এই যে সেকেন্ড লাইন বলেছি টেক্সট থেকে। আরেকটা কি বলবো না, ফ্রেজ, একটা ফ্রেজের উপরে বলেছে ফিলিং অফ ডিলাইটেড কংগ্রাচুলেশন। সবাই আনন্দপূর্ণ একটা কংগ্রাচুলেশন জানিয়েছিল। তো ইন দ্য পার্টি দেয়ার ওয়াজ টু মাচ ফিলিংস অফ ডিলাইটেড কংগ্রাচুলেশন, যথেষ্ট আনন্দপূর্ণ কংগ্রাচুলেট করেছিল একে অপরে, বিকজ স্বামীজি ডিসাইডেড টু টেক সিস্টার নিবেদিতা উইথ হিম ইন দ্য পিলগ্রিমেজ। তীর্থযাত্রায় তাকে নেবেন বলেছিলেন। কাকে? সিস্টার নিবেদিতা। আরেকটা কথা হচ্ছে ফরচুনেট মেম্বার। ফরচুনেট মেম্বার তাহলে কে ছিল? ফরচুনেট মেম্বার ছিলেন সিস্টার নিবেদিতা। এটা নোট করবে যে ফরচুনেট মেম্বার বলতে সিস্টার নিবেদিতাকে বলা হয়েছে। আমি এই পেজটাতে যে সেন্টেন্সগুলো পেলাম, এই সেন্টেন্সগুলোর মধ্যে
স্পেশালিটি বলতে গেলে, মানে বিশেষ করে যদি আমি বলি, তাহলে এই যে লাইনটা এটা খুব ইম্পর্টেন্ট। এই লাইনটা ইম্পর্টেন্ট কেন? কারণ এখানে তিনটে জিনিস পাচ্ছি, ওপেন এয়ার মিল সম্পর্কে পাচ্ছি, মুঘল গার্ডেন সম্পর্কে পাচ্ছি, আচ্ছা বল সম্পর্কে পাচ্ছি, এবং এইটা খুব ইম্পর্টেন্ট ভিভিআইপি। ওকে, নেক্সট তাহলে আমরা প্যারাগ্রাফে চলে যাই। নেক্সট প্যারাগ্রাফ তুলে ধরেছি, দেখো, কাশ্মীর seemed in those weeks to be full of pilgrims থেকে সোশ্যাল সেন্টার পর্যন্ত। এখান থেকে আমি যেটা তুলেছি সেটা হচ্ছে দে রিটার্ন টু দেয়ার বোটস অ্যাট ইসলামাবাদ। তাদের কোথায় নৌকাতে পৌঁছে আছে? বোটস অ্যাট ইসলামাবাদ, ইসলামাবাদের নৌকাতে ফিরে আসছে। 2 or 3,000 people would encamp in a field, leave only the ashes of their cooking fires। দুটো জিনিস এখানে ইম্পর্টেন্ট আছে। একটা হচ্ছে কতজন এখানে ছিল, দেখো এই অংশটা 2 or 3,000 people, 2 থেকে 3,000 মানুষ এখানে ছিল, আর তারা সকালবেলায় ছেড়ে যাচ্ছিল কি না, সেভ দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স। এইটা দুটো, মানে সকালে যখন তারা সেই ক্যাম্প ছেড়ে যাচ্ছে, এই যে এক নাম্বার হচ্ছে 2 or 3,000 people নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে যে দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স। কোনটা একমাত্র ছেড়ে যাচ্ছে না, কুকিং ফায়ারের যে অ্যাশ, যে ছাইটা, সেটা সে ছেড়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এরপরে আরেকটা বলেছে দে ক্যারিড এ বাজার, তারা কি বয়ে যাচ্ছে না, একটা বাজার বয়ে নিয়ে যাচ্ছে। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, তুলে রাখো, সেন্টেন্সগুলো আন্ডারলাইন করে রাখো। আর হোয়াট, যেটা আমি বলছি, অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিংক্টিভ, এটা খুব ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স, যেখানে বলা আছে, দেখো, অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিংক্টিভ। তো এই কথাটার মধ্যে এই অর্গানাইজেশনের উপরে তোমাদেরকে এমসিকিউ দিয়ে দিতে পারে, যে অর্গানাইজেশন অ্যাপিয়ার, হোয়াট অ্যাপিয়ার টু বি ইনস্টিংক্টিভ না অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিংক্টিভ। অর্গানাইজেশন বলতে কি, সংঘবদ্ধতা, একসঙ্গে কাজ করা। নেক্সট, তাহলে এটা আন্ডারলাইন করে নাও। তারপরে আছে থিংস অ্যাভেলেবেল দেয়ার, কোন কোন জিনিস এখানে অ্যাভেলেবেল ছিল? ড্রাইড ফ্রুটস, মিল্ক, ডাল অ্যান্ড রাইস। দেখো, ড্রাইড ফ্রুটস, মিল্ক, ডাল অ্যান্ড রাইস। ওকে ওকে। নেক্সট, দ্য টেন্ট অফ দ্য তহসিলদার, তহসিলদারের যে তাবু, সেই তাবুটা উইথ দ্যাট অফ স্বামী অন ওয়ান সাইড, একদিকে স্বামীজির টেন্ট ছিল, অ্যান্ড মাই ওন অন দ্য আদার, অন্যদিকে আমারটা ছিল। এটা তোমাদের দেবে পর্ষদের যে মডেল কোয়েশ্চেন দিয়েছে না কোয়েশ্চেনের জন্য, সেখানে এই কোয়েশ্চেনটা দিয়েছে যে তাহলে সিস্টার নিবেদিতার যে টেন্ট, সেই টেন্টটা কোথায় অবস্থিত ছিল। ওখানে স্পষ্ট বলা আছে, দেখবে অপোজিট অফ স্বামী বিবেকানন্দ, এবং সেটা এখানে ক্লিয়ার করছে। আমি সেই জন্য বলছি এই সেন্টেন্সটা ইম্পর্টেন্ট, কারণ দেখো মডেল সেটা দিয়ে দিচ্ছে তোমাদেরকে। দ্য টেন্ট অফ তহসিলদার উইথ দ্যাট অফ স্বামী অন ওয়ান সাইড অ্যান্ড মাই ওন দ্য আদার। কথাটা হচ্ছে, যদি মাঝখান দিয়ে একটা রাস্তা যায়, তোমরা টেক্সট পড়েছো, জানো, মাঝখান দিয়ে এই যে যদি রাস্তা যায়, এই রাস্তার একদিকে হচ্ছে স্বামীজি, একদিকে তহসিলদার পাশাপাশি, আর অন্যদিকে হচ্ছে সিস্টার নিবেদিতার যে টেন্ট। সুতরাং এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এই সেন্টেন্সগুলোর মধ্যে আমি যেটাকে সব থেকে ইম্পর্টেন্ট বলে মনে করছি, সেটা হচ্ছে এই ইসলামাবাদের ব্যাপারটা পরীক্ষায় দিতে পারে তোমাদের, ইসলামাবাদের ব্যাপারটা, আর সংখ্যাটা এখানে ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে। যদি তোমাদেরকে আটকাতে চায়, যদি তোমাদেরকে বলে যে কোশ্চেন একটু জটিল দেব, তাহলে এই ধরনের সংখ্যা তত্ত্বের উপরে কোশ্চেন আসতে পারে। কিন্তু কি ছেড়ে যায় সেটাও যেমন ইম্পর্টেন্ট। এই দুটো কোশ্চেন আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট, কিন্তু যেহেতু মডেল কোশ্চেন সেটা তোমাদেরকে এই কোশ্চেন লাইনটার উপরে দিয়ে দিয়েছে, সেহেতু এটাও আমরা ইম্পর্টেন্ট বলে ধরব। তাহলে তিনটে ইম্পর্টেন্ট এই সেন্টেন্সটা, এটা আর এটা। আমি কি বলছি, তোমাকে যদি 100% একদম শিওর করতে হয়, তাহলে তোমাকে পুরো যা বলছি সেগুলো ফলো করো। তার মধ্যে যদি তোমাকে আরো তোমাদের মনে হতে পারে স্যার এর মধ্যেও আপনি একটু ইম্পর্টেন্ট গুলো বলুন, স্যার এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট তো আমাকে বলতেই হবে, নইলে এত কোশ্চেন গুলো করব, এই যে আমাদের এই আবদার গুলো, সেই জন্য আমি ইম্পর্টেন্ট গুলো কথাগুলো বলে যাচ্ছি। পরের যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফে যাই। এখানে আমরা যেটা তুলেছি সেটা হচ্ছে, দেখো, দেয়ার ওয়ার 100 অফ মংস থেকে এলিমেন্টস পর্যন্ত। এটা যদিও কমপ্লিট প্যারাগ্রাফ নয়, আরো প্যারাগ্রাফের অংশ আছে, লম্বা প্যারাগ্রাফ। আমরা দুটো জায়গায় ভাগ করেছি।
দুটো পার্টে ভাগ করে দিয়েছি তোমাদের জন্য। এখন এখানে যেটা মডেল সেটে কোশ্চেনটা আছে সেটা দিয়েই শুরু হয়েছে এখানে, সেটা কি না কালার অফ দ্য টেন্সদের কালার কি ছিল? গেরুয়া। আর মডেল সেটে গেরুয়া কালার দেয়নি। অ্যাস্ট্রোলজার্স ডে থেকে যে একটা পার্টিকুলারলি যে ক্যাপ বা যেটা পাগড়ির কথা বলা ছিল সেটা বলেছে, কিন্তু এখানে গেরুয়া টেন্টের উপরে পড়তে পারে। যে টেন্টের বা তাঁবুগুলোর যে কালারটা সেটা কি ছিল না গেরুয়া ছিল। সামিজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, এটা একটা শূন্যস্থান পূরণ দিতে পারে। তাহলে এক নাম্বার আমি কি বললাম যে এই যে এই সেন্টেন্সটা যেটা বলা হয়েছে গেরুয়া উইথ দেয়ার গেরুয়া টেন্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সামিজি's ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক। ওকে, নেক্সট লার্নেড মেন হু সোয়ার্মড অ্যাবাউট স্বামীজি হ্যাড টকড অ্যাবাউট শিবা। যারা এই যে এই অংশটা, যারা শিক্ষিত মানুষ স্বামীজির সঙ্গে কথা বলতে এসেছিলেন তারা সবাই শিব সম্পর্কে কথা বলছিলেন, শিবা সম্পর্কে কথা বলছিলেন। ওকে, শিবাটা ইম্পর্টেন্ট, কি সম্পর্কে না শিবা সম্পর্কে। এন্ড ওয়াই মেক্স আস ডিস্টিংশনস বিটুইন স্বদেশ এন্ড বিদেশ, এই লাইনটা একটু জাস্ট টাচ করে রাখবে, তোমাকে শূন্যস্থান পূরণের উপরও দিতে পারে যে ডিস্টিংশন, আবার বলতে পারে ডিস্টিংশনটা কিসের মধ্যে বলা হয়েছিল, তখন তোমাকে বলতে হবে স্বদেশ এবং বিদেশ। তবে ইম্পর্টেন্ট হচ্ছে এই গেরুয়াটা। ওকে, ভিভিআইপি আর এই শিবটা কিছুটা কাছাকাছি যায়, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা ফার্স্ট সেন্টেন্সটা। পরের প্যারাগ্রাফে যেতে হবে, মানে এই প্যারাগ্রাফের এই বাকি অংশটাতে। দ্য সয়েল অফ পাঞ্জাব ওয়াজ ড্রেনড উইথ দ্য ব্লাড অফ দোজ হু হ্যাড ডায়েড ফর দ্য ফেথ। যখন শিক্ষিত মানুষেরা স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা করতে এসেছিলেন তারা বলেছিলেন যে এই যে পাঞ্জাবের রক্ত, এখানে ধর্মীয় গোড়ামির জন্য অনেক মানুষ কি করেছিল, তাদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, তাই না? এই যে বলছে সয়েল অফ পাঞ্জাব দে আর্গুড ওয়াজ ড্রেনড উইথ দ্য ব্লাড অফ দোজ হু হ্যাড ডায়েড ফর দ্য ফেথ। তো এখানে হু হ্যাড ডায়েড ফর দ্য ফেথ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট যে অংশটা, দে আর স্বামীজি টু প্র্যাকটিস ন্যারো অর্থোডক্সি। তারা স্বামীজিকে বলেছিলেন যে আপনি একটা সংকীর্ণ অর্থোডক্সি, অর্থোডক্সি মানে হচ্ছে গোড়ামি, এটা অন্তত এখানে মেনটেন করুন, মানে ডিউরিং দ্য জার্নি টু অমরনাথ, অমরনাথে জার্নি করার সময় এটা মেনটেন করুন, এটা রিকোয়েস্ট করেছিল। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, দে আর স্বামীজি টু প্র্যাকটিস ন্যারো অর্থোডক্সি। নেক্সট অ্যানাক্রনিজম অফ দ্য ফিউচার। অ্যানাক্রনিজম অফ দ্য ফিউচার মানে কি? মানে সময়ের থেকে অনেক অগ্রগামী, মানে স্বামীজি স্বামীজি মনে করেছিলেন যেন আমি সময়ের থেকে অনেক এগিয়ে গেছি, বিকজ হি থট লিবারেল, মুক্ত চিন্তার অধিকারী হয়েছিলেন, মুক্ত চিন্তা করতেন। তো অ্যানাক্রনিজম অফ ফিউচারের উপরে মিনিং করতে পারে যেটার মানে হচ্ছে অ্যাহেড অফ টাইম। আর তহসিলদার হিমসেলফ, মানে একটু দেখিনি তোমাদেরকে অ্যানাক্রনিজম অফ ফিউচার কথাটা, এই যে অ্যানাক্রনিজম অফ ফিউচার, ইম্পর্টেন্ট ফ্রেজ, আন্ডারলাইন করে রাখো। আর তহসিলদার হিমসেলফ এন্ড মেনি অফিসার্স এন্ড সার্ভেন্টস অফ দ্য পিলগ্রিমেজ হ্যাড বিন মুসলমান। কারা মুসলমান ছিল? এই যে তহসিলদার, যে তহসিলদারের কথা বলা হয়েছে, তহসিলদার হিমসেলফ এন্ড মেনি অফিসার্স এন্ড সার্ভেন্টস অফ দ্য পিলগ্রিমেজ হ্যাড বিন মুসলমান, তাই না? এই যে মুসলমান। ওকে, এদের মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট বলে আমি তোমাদের জন্য মনে করছি সেটা হচ্ছে দুটো। একটা হচ্ছে এই যে ফেথ, বিশ্বাসের জন্য যে স্যাক্রিফাইস, এই লাইনটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে এই যে অ্যাহেড অফ টাইম, মানে অ্যানাক্রনিজম অফ ফিউচার, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দুটো, অর্থাৎ এইটা থার্ড এবং ফার্স্ট, এই দুটো খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স, নোট করে রাখবে। এরপরে যাব, লিভিং ইসলামাবাদ, উই কট আপ সামওয়্যার উইথ পিলগ্রিমেজ, ছোট্ট একটা প্যারাগ্রাফ তারপরে আছে দেখো, যেটা থেকে আমি দিয়েছি আফটার ইসলামাবাদ, ইসলামাবাদের পরে কোথায় যাচ্ছে। খুব ভালোভাবে এই রুটটা মনে রেখে দেবে, এখানে তোমাদের এটা রুটটা জানা দরকার যে কিভাবে গেলেন, মানে ইসলামাবাদ ছেড়ে যাচ্ছেন, তারপরে কোথায় যাচ্ছেন। এই যে বলছে আফটার ইসলামাবাদ, কোথায়? পাওয়ান। এই পাওয়ানের উপরে এই যে বলছে লিভিং ইসলামাবাদ উই কট আপ সামওয়্যার উইথ দ্য পিলগ্রিমেজ ক্যাম্প টু উইথ ইট ফর নাইট অ্যাট পাওয়ান। এবার এই কথাটা বলার পরে আমি বলবো পাওয়ান কথাটা ফেমাস কেন? পাওয়ান ইজ এ প্লেস ফেমাস ফর ইটস হোলি স্প্রিংস। দেখো এই যে হোলি স্প্রিংস এর জন্য বিখ্যাত, আন্ডারলাইন করো, ইম্পর্টেন্ট। পিলগ্রিমস ওয়্যার প্রসিডিং ইন লিটল গ্রুপস ফ্রম শ্রাইন টু শ্রাইন। তো এই পাওয়ানে তারা বিভিন্ন মন্দির থেকে মন্দিরে বেরিয়েছিলেন। এই তিনটে জিনিস পেয়েছি, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভিভিআইপি নাম্বার 1 অ্যান্ড সেকেন্ড ভিভিআইপি হচ্ছে নাম্বার 2, মানে ফার্স্ট এবং সেকেন্ড, এই দুটো লাইনে খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে জানতেই হবে, এটা পড়ার পরীক্ষা আসারও চান্স বেশি। সব চেক করে নেব, পরীক্ষা শেষ হবে, সব চেক করে নেবে নিজেরা,
এত ইউজ বিভিন্ন স্কুলের কোশ্চেন হবে যে এত কোশ্চেন চেক করা আমার পক্ষে সম্ভব হবে না, নিজেরা চেক করে নেবে যে স্যার আপনি ঠিক বলেছিলেন কিনা। এর পরের কোশ্চেনে চলে যাব, মানে পরের প্যারাগ্রাফ আরেকটা নিয়ে এসেছি। দেখো অ্যাট পেহেলগাম থেকে এনক্যাম্প পর্যন্ত, এই প্যারাগ্রাফটা ভালোভাবে দেখো, অনেকগুলো ইম্পর্টেন্ট জায়গা আছে। তাহলে পাওয়ানের পরে পেহেলগাম, এই যে পেহেলগাম বলতে কি বোঝায়, খুবই ইম্পর্টেন্ট ম্যাটার, যে পেহেলগাম বলতে বোঝায় দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস। এই যে পেহেলগাম ইজ দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, the camp, second important, the camp halted for a day to keep Ekadashi, very important. Number 1 important, number 2 important, একদম ছাড়তে পারবো না, করতেই হবে, মনে রাখতেই হবে। যে পেহেলগাম কথাটার মানে হচ্ছে ভিলেজ অফ দ্য শেফার্ড, মেষপালকদের গ্রাম, আর ক্যাম্প থেমেছিল ওখানে একদিনের জন্য একাদশী পালন করার জন্য, একাদশী পালন। এরপর আছে দ্য স্লোপস অ্যাবাউট ইট ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ। দেখো এখানে বলে দ্য স্লোপস অ্যাবাউট ইট ডার্ক উইথ পাইন ট্রিজে অন্ধকার হয়েছিল। দ্য লাস্ট হিউম্যান হ্যাবিটেশন পেহেলগাম, শেষ হিউম্যান হ্যাবিটেশনস কি ছিল, শেষ হিউম্যান হ্যাবিটেশনস ছিল পেহেলগামে। ওকে, মানে আমি এখানে কিন্তু এটা কিন্তু মনে রাখবো যে সব থেকে শেষে দ্য স্লোপস অ্যাবাউট, এটা তো বললাম, ইট ওয়াজ দ্য সিনারি, সরি আমি কি ছেড়ে দিলাম, হ্যাঁ ছেড়ে দিলাম, ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে অ্যাট দেয়ার জেন্টলেসা। কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, দ্য বিউটি অফ কাশ্মীর অন দ্য ওয়ে টু অমরনাথ was compared or has been compared with the beauty of the Switzerland and Norway. খুব ইম্পর্টেন্ট জায়গা, কারণ এটা আমাকে মনে রাখতেই হবে। নাম্বার 3 ইম্পর্টেন্ট, একদম মিস করতে পারবো না। নাম্বার 4, দ্য লাস্ট হিউম্যান হ্যাবিটেশন পেহেলগাম, ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 4, দেখো এই প্যারাগ্রাফ থেকে আমরা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন পাচ্ছি। সবার শেষে লাস্ট হিউম্যান হ্যাবিটেশনস ডোয়েলিং পাচ্ছি কোথায়, এই ফার্ম হাউস উইথ প্লাউড, কোথায়, পেহেলগাম। আর দে লেফট দ্য রেস্ট অফ দেয়ার পার্টি এনক্যাম্পড ইন পেহেলগাম, পেহেলগামে বাকিদেরকে রেখে যাচ্ছে। আমার ইম্পর্টেন্ট 1 2 3 4 আমি চারটে বলে দিচ্ছি, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, খুব ইম্পর্টেন্ট এগুলো। আমরা পরের প্যারাগ্রাফে যাব। পরের প্যারাগ্রাফে থ্রু সিনস অফ ইনডেসক্রাইবেবল বিউটি থেকে প্রেজেন্স অফ গড পর্যন্ত বললাম। কি বলেছি, 3000 অফ আস অ্যাসেন্ডেড দ্য ভ্যালি। এখানে একটা সংখ্যা তত্ত্বের আমি একটু আগেই বলেছিলাম, যদি তোমাকে সংখ্যা দিয়ে আটকাতে চায় না, স্যার যদি বলে তোমাকে আটকাবো, তাহলে তোমাকে সংখ্যা তত্ত্ব দিয়ে আটকাতে পারে। আর সংখ্যা তত্ত্ব দিয়ে আটকাবো না যদি আমরা এই ক্লাসটা করি। কিরকম দেখো, 3000 অফ আস অ্যাসেন্ডেড দ্য ভ্যালি, মানে এই ভ্যালিটা দিয়ে যাচ্ছে তারা 3000, তাই তো, 3000 জন তারা এগিয়ে যাচ্ছে। এই যে বলে 3000 অফ আস অ্যাসেন্ডেড দ্য ভ্যালি। নাম্বার 1 সেন্টেন্স, দ্য ফার্স্ট ডে উই ক্যাম্পড ইন এ পাইন উড। খুব রুটের জায়গাটা খুব ইম্পর্টেন্ট, রুটের থেকে একটা কোশ্চেন দিতে পারে তোমাদের, যে রুটটাতে তারা ক্যাম্প করেছিল, প্রথম দিনে ক্যাম্প করেছিল কোথায় না, একটা পাইন উডে। এটা আমরা পেয়েছিলাম যে ক্যাম্প, ফার্স্ট ডে উই ক্যাম্প ইন এ পাইন উড, প্রথম দিনে ক্যাম্প উডে পাইন করেছে, এই মানে টেন্ট খাটিয়েছিল, ক্যাম্প করেছিল। দ্য নেক্সট উই হ্যাড পাস দ্য স্নো লাইন অ্যান্ড পিচড আওয়ার টেন্টস বিসাইড ফ্রোজেন রিভার। এবার দ্বিতীয় যে টেন্টটা করা হয়েছে সেটা হচ্ছে কোথায় না, ফ্রোজেন রিভারে। নেক্সট বলেছে ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার, খুব ইম্পর্টেন্ট, তোমাকে আটকানোর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। কোন কাঠের ক্যাম্প ফায়ার হয়েছিল, সেটা হচ্ছে জুনিপার। বুঝতেই পারছো, ভেরি এক্সাইটেডলি পড়াচ্ছি। তো ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার ফায়ার মানে দিয়ে, জুনিপার কাঠ দিয়ে ক্যাম্প ফায়ার হয়েছিল। আর নিচ নেভার রিচ বাই সানলাইট শোন দ্য গ্রেট আইসলিঙ্গামের কথাটা শেষে বলেছে, শোন আর গ্রেট আইসলিঙ্গাম, যেটা কিন্তু সানলাইট সেখানে প্রবেশ করেনি। ইম্পর্টেন্ট কোনটা, ইম্পর্টেন্ট হচ্ছে 3000, নাম্বার 2 হচ্ছে ফ্রোজেন, প্রথমে পাইনউড তারপরে ফ্রোজেন রিভার, আর ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জুনিপার কাঠের ক্যাম্প ফায়ার তারা করেছিলেন, যার জন্য পরের দিন কিন্তু ক্যাম্প ফায়ার মানে কাঠ বেশি পাচ্ছে না, যার জন্য অনেক দূর তাদেরকে যেতে হচ্ছে মানে কাঠ খুঁজে আনার জন্য। বোঝা গেছে? পরেরটাই চলে যাই, পরের প্যারাগ্রাফ দেখো। The Sami had observed every rite of the pilgrimage থেকে Shiva temple among the mountains পর্যন্ত বলেছে। কি বলছে এখানে, ইম্পর্টেন্ট লাইন কোনগুলো, and then afraid lest emotion might overcome him, he rose and silently withdraw. Then afraid lest emotion might overcome him, he rose and silently withdrew. ভালো করে দেখো, স্বামীজি যখন অমরনাথ টেম্পলের ভিতরে ঢুকছেন, তিনি যখন কিছুক্ষণ থাকছেন, তারপরে তিনি বলছেন যে আমার ইমোশনটা আমাকে ওভারকাম করে কিনা সেই ভয়ে আমি উঠে চলে এলাম।
এই যে বলছে দেখো সে কিন্তু সমস্ত নিয়ম পালন করেছিলেন এবং যেখানে সোয়ার্মিং নয়েজ ফ্ল্যাটারিং এই যে বলছে দেখো যে লেস্ট অ্যাফ্রেড লেস্ট ইমোশন মাইট ওভারকাম হিম হি রোজ অ্যান্ড সাইলেন্টলি উইথড্রু ক্লিয়ার হি হ্যাড রিসিভ ফ্রম শিবা দ্য গিফট অফ অমর তিনি কি চেয়েছিলেন কি গ্রহণ করেছিলেন তিনি গ্রহণ করেছিলেন শিবা দ্য গিফট অফ অমর মানে শিবের কাছ থেকে তিনি গিফট অফ অমর চেয়েছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স এটা করতেই হবে মনে রাখতেই হবে যে তিনি শিবের কাছ থেকে গিফট অফ অমর নিয়েছেন আমাদের শুধুমাত্র এটা নয় আমরা যে মডেল সেটগুলো প্র্যাকটিস সেটগুলো দিচ্ছি না সেগুলো ফলো করবে দেখবে এই সেন্টেন্সগুলো আছে এবং এটা করলে তোমাদের দেখবে অনেক কনফিডেন্স তৈরি হবে সহজেই উত্তর করতে পারবে In this way possibly was defeated and fulfilled that presentiment which had haunted him from childhood that he would meet with death in a Shiva temple among the mountains. এখন একটা স্বামীজির ভয় ছিল যে তিনি একটা সে দেখতেন যে ছোটবেলায় যে তিনি একটা শিব টেম্পেলে মাউন্টেনের মাঝে শিব টেম্পেলে গিয়ে মারা যাবেন তো তার এই ভয়টা দূরীভূত হয়েছিল এটা বলা হয়েছে এটা যিনি লং কোয়েশ্চেনের প্রতি খুব আগ্রহী হবেন তিনি এটার উপরে এমসিকিউ দিতে পারেন অন্যথায় আমি বলবো দুইয়ের এটা খুব ইম্পর্টেন্ট যে শিবের কাছ থেকে তিনি গিফট অফ অমর নিয়েছিলেন আর তিনি কেন উঠে গেলেন তার ইমোশনের ব্যাপারে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দুইয়েরটা ওকে পরেরটাই যাই পরের ছোট্ট প্যারাগ্রাফ আউটসাইড দ্য কেভ দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অর্থাৎ ব্রাহ্মণ্যবাদের প্রভাব সম্পর্কে তিনি বলছেন নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশনস অফ দ্য হেল্পলেস পিপল অসহায় মানুষদেরকে ঠকানোর জন্য ব্রাহ্মণদের কোনো প্রতিপত্তি এখানে ছিল না ইম্পর্টেন্ট কি ছিল না না ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন ছিল না মনে রাখবে অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার খুব ইম্পর্টেন্ট দেখো এই ফ্রেজের উপরে যদি কোশ্চেন দেয় না তোমাকে এটা প্রথমে দেবে যে অমরনাথ কিসের জন্য রিমার্কেবল ছিল বিখ্যাত ছিল না অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার একদম ফাইনাল লাস্ট এটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এখানে দুটোই ইম্পর্টেন্ট 1 2 দুটোই ইম্পর্টেন্ট পিলগ্রিমেজ কালমিনেটস অন দ্যাট গ্রেট ডে অফ রাখি বন্ধনের দিনে পিলগ্রিমেজ শেষ হয়েছিল এটা তো মডেল কোশ্চেন পেপারে আছে আমরা যে মডেল কোশ্চেন পেপার WBCHSC ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল যেটা বার করেছে না সেখানে এই কোশ্চেনটা দিয়েছে তবে এটাও ইম্পর্টেন্ট তিনটি কোশ্চেন ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস অফ স্যাক্রামেন্ট কি ধরনের রাখি ছিল রেড অ্যান্ড ইয়েলো কালার দুটো ভেরি ইম্পর্টেন্ট 1 2 3 4 চারটি কোশ্চেনই তোমাদেরকে এখানে চারটি সেন্টেন্সেই তোমাদেরকে পড়তে হবে মনে রাখতে হবে চারটি ইম্পর্টেন্ট নেক্সট লাস্ট দুটো প্যারাগ্রাফকে আমরা একবারে নিয়ে চলে এসেছি এখান থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এক নম্বরে পার্টি অফ দ্য শেপার্ড কিভাবে অমরনাথ টেম্পলটা আবিষ্কৃত হয়েছে না পার্টি অফ দ্য শেপার্ড ওয়ান সামার ডে মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লোকস অ্যান্ড ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দেম দে আর সাডেনলি কেম আপন মহাদেব তারা হঠাৎ করে মহাদেবের দেখা পান মানে শেফার্ডদেরকে বলা হয়েছে দে মানে এখানে কিন্তু শেফার্ডদেরকে বলা হয়েছে এটা ইম্পর্টেন্ট এটা না করলেও হয় কিন্তু মনে রাখতে আর কি অসুবিধা পিউরিটি অ্যান্ড দ্য হোয়াইটনেস অফ দ্য আইস পিলার হ্যাড স্টার্টেড অ্যান্ড এনর্যাপড হিম কোনটা তাদেরকে এনর্যাপ করেছে পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস ইম্পর্টেন্ট আন্ডারলাইন করে নাও অ্যান্ড লাস্ট যেটা আছে সেটা দ্য ক্যাভার্ন হ্যাড রিভিল ইটসেলফ টু হিম অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস এই যে কৈলাস টার্মটা ইম্পর্টেন্ট কারণ তোমাকে একটু নিখুঁতভাবে যদি তোমাকে কোশ্চেন দেয় না তাহলে এই কৈলাসের উপরে দিতে পারে যে ক্যাভার্নটা এই যে গুহাটা যে গুহাতে অমরনাথ টেম্পলটা দেখা যাচ্ছে অমরনাথের যে শিবলিঙ্গটা পাওয়া গেছে এইটা তাকে কিসের কথা মনে করিয়ে দেয় সিক্রেট অফ কৈলাসের কথা মনে করিয়ে দেয় এটা ভালোভাবে নোট করে রাখো নাম্বার 1 এবং নাম্বার 2 এখান থেকে দুটো সব থেকে ইম্পর্টেন্ট প্রথমটা এবং চারেরটা এই হচ্ছে ধরো আমাদের কমপ্লিট টেক্সট অমরনাথ যেখান থেকে ওয়ান লাইনার পাঞ্চ অর্থাৎ ইম্পর্টেন্ট লাইনস ফর এমসিকিউ আলোচনা করে দিলাম নিঃসন্দেহে যদি ক্লাসটাও একদম শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত করে থাকো তাহলে একটা এমসিকিউ আমি আবার রিপিট করে বলছি 100% কমন পাবে তোমার প্রিপারেশন কমপ্লিট এখানেই কিন্তু তার আগে তোমাকে অমরনাথ টেক্সট একটু ভালো করে পড়ে নিতে হবে এখনো যদি না পড়ে থাকো ডেসক্রিপশন বক্সে লিংক আছে গিয়ে পড়ো প্রথমে দেখে নাও আমার ক্লাসটি তারপরে সেখানে ওয়ান লাইনার পাঞ্চ করো দেখবে অমরনাথ নিয়ে আর কোনো তোমার অবজেকশন থাকবে না শুধু অমরনাথ নয় তোমাদের যদি আরো পরের টেক্সটগুলো দরকার আমার এক স্টুডেন্ট অলরেডি রিকোয়েস্ট করেছে এবং তার রিকোয়েস্ট অনুযায়ী আমি পাবলিশ করব থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর রিকোয়েস্ট
যাই হোক, প্রত্যেকটা প্রোজ সেকশনের গল্পগুলোর প্রোজেরগুলোর যে ওয়ান লাইনার পাঞ্চ আমি আলোচনা করব। দিস ইজ দ্য বিগিনিং, এটা শুরু। পরীক্ষার আগে তোমাদেরকে প্রিপারেশন কমপ্লিট করে দেব। আমার চ্যানেলটা এবার ভিজিট করো, দেখো তোমাদের ক্লাস 11 এর সমস্ত টেক্সটের অ্যানালিসিস আছে। এই অ্যানালিসিসই লাস্ট কথা। এমসিকিউ আছে, এই এমসিকিউ লাস্ট কথা, কারণ কোয়েশ্চেনটা হবে এমসিকিউর উপরে। সো দ্যাটস অল অ্যাবাউট ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই।